প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি নিশ্চয়ই ভালো আছো। অনলাইন শিডিউল অনুসারে তোমাদের সাথে আজকে আমার পদার্থবিজ্ঞান ক্লাস। এবং পদার্থবিজ্ঞান আমরা প্রথম অধ্যায়ে আলোচনা শুরু করেছিলাম। প্রথম অধ্যায় প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তোমাদের সাথে আমি গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম, আমরা কিছু পরিমাপের যন্ত্রপাতিগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আমাদের আলোচনার বিষয় ছিল রুলার স্কেল, ভার্নিয়ার স্কেল, এবং তোমাদেরকে আমি ভার্নিয়ার ধ্রুবক, ভার্নিয়ার সমপাতন কথাগুলো নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, মূলত এই অধ্যায়ের সর্বশেষ পাঠ, সেটি হচ্ছে পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। কি বললাম? পরিমাপের ত্রুটি এবং নির্ভুলতা। প্রিয় শিক্ষার্থী, আমরা যখন কোনো কিছু পরিমাপ করি, আমাদের ভুল হতেই পারে। এখন পরিমাপ করতে গিয়ে যখন ভুল হয়, আমরা অনেকে মনে করে থাকি বা খুব সাধারণ দৃষ্টিভঙ্গি থেকে আমরা মনে করি যে যিনি পরিমাপ করলেন তিনি হয়তো আমাকে কম দিলেন। যেমন আমরা যদি কোনো কিছু কিনে আনি, তিনি যে গজ কাপড় মেপে দিলেন অথবা আমাকে কোনো কিছু ওজন মেপে দিলেন, চাল ডাল যে কোনো জিনিস মেপে দিলেন, আমরা কম হলে বা বেশি হলে বুঝিনি যে যিনি পরিমাপ করলেন তিনি হয়তো ভুল করলেন। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, এটি যথেষ্ট নয় বা এই কথাটিও নির্ভুল নয়। আসলে পরিমাপ নির্ভুলতা কেবলমাত্র ব্যক্তির উপর নির্ভর করে না, যিনি পরিমাপ করছেন তার উপর নির্ভর করে না। পরিমাপের নির্ভুলতা একই সাথে যন্ত্রের উপরে নির্ভর করে। যেমন তোমার যদি বাটখারা যন্ত্রটি, তোমার যদি যেই ওজন মেশিনটা দিয়ে আমরা ওজন মাপি, ওজন মেশিনটাই যদি নির্ভুল না হয়, ওজন মেশিনটাই যদি ত্রুটিযুক্ত হয়, তুমি কি যথেষ্ট পরিমাণ একদম পুঙ্খানুপুঙ্খ সঠিক ওজনটা পাবে না। তোমার দাঁড়িপাল্লাটি যদি সঠিক না হয়, তুমি কি সঠিকভাবে ওজন মাপতে পারবে? সেই যিনি মাপছেন তিনি যত নির্ভুলভাবে পরিমাপ করুক না কেন, যদি তোমার পরিমাপকৃত যন্ত্রটি সঠিক না হয়, যদি আমাদের পরিমাপের যন্ত্রটি সঠিক না হয়, প্রক্রিয়াটি সঠিক না হয়, তাহলে আমরা কিছুতেই নির্ভুলভাবে পরিমাপ করতে পারবো না বা জানবো না। তাই আমাদের আজকে আমরা যে জিনিসটি নিয়ে আলোচনা করবো, এটি দেখো, পরিমাপের ত্রুটি ও নির্ভুলতা। তোমরা ফিজিক্স বইয়ের চলে যাবা 25 পৃষ্ঠায় বা 25 পেজে, ইরর অ্যান্ড অ্যাকুরেসি, এই দুটো কথা নিয়ে আমরা আলোচনা করবো। পরিমাপ কি সেটা তোমরা আগে জেনেছো, আজকে আমরা জানবো যে পরিমাপের ত্রুটি আর নির্ভুলতা নিয়ে। আমরা দেখতে পেলাম আমাদের আজকের পাঠের বিষয়বস্তু হচ্ছে ত্রুটি এবং নির্ভুলতা। আমরা এখান থেকে কি জানবো? আমরা জানবো যে সঠিকভাবে পরিমাপ নির্ণয়ের ক্ষেত্রে ত্রুটিগুলো সম্পর্কে আমরা জানবো। ঠিক আছে, আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে আমরা ত্রুটিগুলো সম্পর্কে জানবো এবং নির্ভুলভাবে পরিমাপ করতে পারি কিনা সেটি নিশ্চিত হব। ঠিক আছে, তাহলে আমরা লিখি যে আজকে আমরা কি কি বিষয় জানতে পারবো। আমরা জানতে পারবো, এক নাম্বার আমরা যে জিনিসটি জানতে পারবো সেটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি এবং আপেক্ষিক ত্রুটি কি। আপেক্ষিক ত্রুটি এবং চূড়ান্ত ত্রুটি কি। আমরা আরেকটি বিষয় জানতে পারবো, সেটি হচ্ছে ত্রুটির পরিমাণ নির্ণয়। যেমন তোমাদের এখানে বেশ কিছু কাজ আছে যে কত শতাংশ ত্রুটি আছে, আমরা ত্রুটির পরিমাণ নির্ণয় করতে পারবো। ত্রুটির শতকরা পরিমাণ নির্ণয়, শতকরা পরিমাণ নির্ণয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে আমি যে বিষয়টি আলোচনা করবো, যে অংশটি আলোচনা করবো, সেখান থেকে তোমরা দুটি বিষয় জানতে পারবে। একটি হচ্ছে আপেক্ষিক ত্রুটি আর চূড়ান্ত ত্রুটি কি, আর একটা হচ্ছে ত্রুটির পরিমাণ নির্ণয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আসো আমরা মূল আলোচনায় চলে আসি। আমি আগে বলেছি যে 25 পৃষ্ঠায় গেলে তোমরা মূল বিষয়বস্তুটি দেখতে পাবে। ত্রুটি শব্দটি হচ্ছে একটি নেতিবাচক। ত্রুটি বলতে আমি শুরুতে বলেছি, ত্রুটি বলতে আমরা মনে করি যে ভুল হলো। কার ভুল হলো? যে ব্যক্তি কাজ করলেন তার ভুল হলো না। কেবলমাত্র সেই ব্যক্তির কাজের উপরে ত্রুটি নির্ভর করে না, ত্রুটি নির্ভর করতে পারে যন্ত্রের উপরে। এখন আমরা মনে করো কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করবো। আমার ক্ষেত্রফল নির্ণয় করতে গেলে আমার লাগে হতো দৈর্ঘ্য প্রস্থ। ধরে নিলাম যে তার দৈর্ঘ্য ছিল 8 ফিট, প্রস্থ ছিল 5 ফিট। এখন 8 আর 5 কত? 8 5 এর গুণফল হচ্ছে 40 বর্গ ফিট। আমার পরিমাপকৃত মাপ হলো 40 বর্গ ফিট, কিন্তু আমি মাপতে গিয়ে দেখলাম যে এখানে মূলত 40 বর্গ ফিট আমি পেলাম না। আমি হয়তো 40 বর্গ ফিট থেকে কিছু কম পেলাম অথবা কিছু বেশি পেলাম। এই যে প্রকৃত পরিমাপকৃত মানের সাথে প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের যে পার্থক্য, এটাই মূলত হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। কি বললাম? আমার পরিমাপ করা মানের সাথে প্রকৃত মানের যে তুলনা বা পার্থক্য, সেটি হচ্ছে আমাদের চূড়ান্ত ত্রুটি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু করে লিখি যে চূড়ান্ত ত্রুটিটা কি। চূড়ান্ত ত্রুটি কি বললাম?
প্রকৃত মানের সাথে প্রকৃত মানের তুলনায় পরিমাপ করা মানের পার্থক্যটি হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। প্রকৃত মানের সাথে প্রকৃত মানের সাথে পরিমাপকৃত মানের যে ত্রুটি পরিমাপ করা মানের পার্থক্য পরিমাপ করা মানের পার্থক্য হলো আমার চূড়ান্ত ত্রুটি। তাহলে আমরা কি করব? চূড়ান্ত ত্রুটির জন্য আমার কি লাগবে? আমার প্রকৃত মানের সাথে পরিমাপ করা মানের লাগবে। তুমি একদম স্পট পরিমাপ করে যে মানটি পাবে সেটা হচ্ছে পরিমাপ করা মান, আর তুমি দৈর্ঘ্য প্রস্থ গাণিতিক হিসাব করে যে মানটা পাইলে সেটা হচ্ছে প্রকৃত মান। তাহলে এই দুটির মধ্যে যে তুলনা করবা, এই দুটির তুলনার পরম মানটি হচ্ছে আমার চূড়ান্ত ত্রুটি। এবার আসো, আমাদের আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এখানে, সেটা হচ্ছে আপেক্ষিক ত্রুটি কি? প্রিয় শিক্ষার্থীরা, চূড়ান্ত ত্রুটিকে যখন আমরা আপেক্ষিক ত্রুটি পরিমাপ করা মান দিয়ে পার্থক্য করব বা ভাগ করব বা তুলনা করব, সেটি হচ্ছে আমার আপেক্ষিক ত্রুটি। তাহলে আসো আমরা আপেক্ষিক ত্রুটির সংজ্ঞাটা লিখি। আপেক্ষিক ত্রুটি সমান কি? আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। আপেক্ষিক ত্রুটি সমান পরিমাপ করা মান বাই চূড়ান্ত ত্রুটি। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা জানলাম আপেক্ষিক ত্রুটি কি এবং চূড়ান্ত ত্রুটি কি। এবং আমি তোমাদেরকে আগে বলেছি যে আজকে আমরা কেবলমাত্র ত্রুটিগুলো কি সেটা না, আমরা ত্রুটি পরিমাণ করতেও শিখবো। তাই তোমাদের বইতে দুটি উদাহরণ আছে, একটা হচ্ছে 26 পৃষ্ঠা, একটি 27 পৃষ্ঠায়। তোমরা উদাহরণগুলো বাসায় দেখবে। তোমরা এই মাঝে মেন বই পেয়ে গিয়েছো সবাই। আমি তোমাদের সাথে অনুশীলনীতে যে প্রশ্নটি আছে, সৃজনশীল প্রশ্ন, সেই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। আমাদের এখানে একটি প্রশ্ন আছে যে বিজ্ঞান শিক্ষক রশিদ সাহেব পদার্থবিজ্ঞান ক্লাসে ছাত্রছাত্রীদের একটি বাক্স এবং একটি রুলার দিয়ে বাক্সটির আয়তন নির্ণয় করতে বললেন। বিজ্ঞান শিক্ষক একটি বাক্স দিয়ে বললেন যে বাক্সটির আয়তন নির্ণয় করতে। ছাত্রছাত্রীরা লক্ষ্য করলো রুলারে শুধু সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। আমাদের রুলার স্কেল দিয়ে তারা দেখলো যে কেবলমাত্র সেন্টিমিটার পর্যন্ত মাপা যায়। ছাত্রছাত্রীরা রুলার দিয়ে বাক্সটির দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা হিসেবে যথাক্রমে 20 সেন্টিমিটার, 15 সেন্টিমিটার এবং 10 সেন্টিমিটার পেল। ছাত্রছাত্রীদেরকে বিজ্ঞান শিক্ষক যে বাক্সটি দিলেন তার দৈর্ঘ্য ছিল 20 সেন্টিমিটার, প্রস্থ ছিল 15 সেন্টিমিটার এবং উচ্চতা ছিল কত? 10 সেন্টিমিটার। কি বললাম প্রিয় শিক্ষার্থী? তিনটি পরিমাপ দেওয়া ছিল, দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। আমাদের প্রশ্নটি হচ্ছে বাক্সটির আয়তন পরিমাপে আপেক্ষিক ত্রুটি কত শতাংশ? প্রিয় শিক্ষার্থী, আমরা অলরেডি দেখেছি যে আমার চূড়ান্ত ত্রুটির সংখ্যা কি, আমরা দেখেছি যে আমাদের আপেক্ষিক ত্রুটির সংখ্যা কি। এখন আপেক্ষিক ত্রুটি আর চূড়ান্ত ত্রুটিকে তুলনা করে আমরা শতকরা পরিমাণ নির্ণয় করতে পারবো। বুঝা গেল? আমি পুরো সৃজনশীলটি বোর্ডে লিখবো না, উদ্দীপকটি বোর্ডে লিখবো না, আমি শুধুমাত্র দরকারি অংশগুলো লিখবো। কারণ সেক্ষেত্রে তোমাদের জন্য যদি আমি প্রশ্নটি লিখি, আমি অঙ্কটি করানো হয়তো যথেষ্ট সময় পাবো না। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা খাতায় নিয়ে মেন বোর্ডে নিয়ে লিখে ফেলো যে এখানে কি কি দেওয়া আছে। আমরা যখন ফিজিক্সের কোনো গাণিতিক সমস্যার সমাধান করব, আমাদেরকে একটি কাজ অবশ্যই করতে হবে। আমরা খাতার বাম পাশে অবশ্যই কি কি দেওয়া আছে এই কথাগুলো অবশ্যই লিখে ফেলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, লিখে ফেলো যে আমি তোমাদের সাথে যে জিনিসটি নিয়ে আলোচনা করব, তোমাদের মেন বইয়ের সৃজনশীল 2-এর গ-এর গাণিতিক অংশটি নিয়ে আলোচনা করব। তোমরা আশা করছি বই থেকে সৃজনশীলটা দেখে ফেলতে পারবে। এখন জাস্ট সমাধানটি লিখো। তাহলে লিখো যে এখানে কি কি দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, দেওয়া আছে বাক্সের দৈর্ঘ্য। এখানে বাক্সের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী, দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে লেন্থ। লেন্থকে আমরা কি দ্বারা প্রকাশ করব? অবশ্যই এল দ্বারা দৈর্ঘ্য প্রকাশ করব। আমাদেরকে দেওয়া আছে দৈর্ঘ্য এল ইকুয়াল টু 20 সেন্টিমিটার। তারপর আমরা লিখব বাক্সের দৈর্ঘ্য এল ইকুয়াল টু 20 সেন্টিমিটার। বাক্সের প্রস্থ, প্রস্থকে আমরা বি দ্বারা প্রকাশ করলাম। বি ইকুয়াল টু কত সেন্টিমিটার দেওয়া আছে? 15 সেন্টিমিটার। তাহলে লিখব 15 সেন্টিমিটার। বাক্সের উচ্চতা দেওয়া আছে, উচ্চতা ইংলিশ হাইট
h সমান আমরা কত লিখব 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, যেহেতু আমাদেরকে দেওয়া আছে যে এখানে সেন্টিমিটার স্কেল পর্যন্ত দাগ টানা ছিল, আমরা যেহেতু সেন্টিমিটার স্কেল পর্যন্ত দাগ টানা ছিল, আমাদের এখানে ত্রুটির মান হতে পারে প্লাস মাইনাস অফ 0.5। কি বললাম? ত্রুটির মান হতে পারে প্লাস মাইনাস অফ 0.5। তাহলে আমরা লিখবো যেহেতু রুলারে শুধু সেন্টিমিটার দাগ দেওয়া আছে, প্রচলিত নিয়ম অনুসারে ত্রুটি হতে পারে প্লাস মাইনাস অফ 0.5 সেন্টিমিটার। আচ্ছা, আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছিলাম সেটা ছিল 2 এর গ, সৃজনশীল 2 এর গ, মেন বইয়ে সৃজনশীল 2 এর গ। যেহেতু তাহলে আমরা এখন এই লাইনটি লিখবো, যেহেতু রুলার স্কেলে শুধু সেন্টিমিটার দাগ দেওয়া আছে, যেহেতু রুলার স্কেলে শুধু সেন্টিমিটার দাগ দেওয়া আছে, তাই ত্রুটির পরিমাণ কত হতে পারে? তাই প্রচলিত নিয়ম অনুসারে ত্রুটি, তাই প্রচলিত নিয়ম অনুসারে ত্রুটি হতে পারে প্লাস মাইনাস অফ 0.5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদেরকে প্রথমে যখন একটা উদাহরণ আলোচনা করেছিলাম যে আমরা যখন একটি ক্ষেত্রফল নির্ণয় করব, মনে করো তোমাকে একটা মেঝের ক্ষেত্রফল নির্ণয় করতে বলবো, তার দৈর্ঘ্য মনে করো 3 মিটার আর প্রস্থ মনে করো 2 মিটার। 3 2 গুণে কত? আমরা জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ। 3 2 গুণ করলে আমরা কত পাচ্ছি? 6 বর্গ মিটার। এখন তুমি যখন পরিমাপ করতে গেলে তুমি দেখলে যে তার ক্ষেত্রফল হয় 6 বর্গ মিটার থেকে কিছু বেশি, 6.02 বা 01 সামথিং, অথবা 6 বর্গ মিটার থেকে কিছু কম। মানে কিছু বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে। এই কারণে পরম মান বা প্লাস মাইনাস নেওয়া হচ্ছে। তেমনি ভাবে আমরা যখন এখানে আমাকে একটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমি যখন এটাকে তুলনা করব, আমার 0.5 পরিমাণ বেশি হতে পারে, 0.5 পরিমাণ কম হতে পারে। এটা দৈর্ঘ্যের ক্ষেত্রে হতে পারে, এটা প্রস্থের ক্ষেত্রে হতে পারে, এটা উচ্চতার ক্ষেত্রেও হতে পারে। তাহলে আমরা প্রথমে পরিমাপকৃত মাপটা নিয়ে আসি যে বাক্সটির আয়তন ভি ইকুয়াল টু কত? বাক্সটির আয়তন ভি ইকুয়াল টু, আমরা জানি আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আমার দৈর্ঘ্য কত ছিল? এল। প্রস্থ কত ছিল? বি। উচ্চতা কত ছিল? এইচ। ঘন একক। তাহলে আমার দৈর্ঘ্য কত ছিল তোমাদের? 20 সেন্টিমিটার। প্রস্থ কত ছিল? 15 সেন্টিমিটার। উচ্চতা কত ছিল? 10 সেন্টিমিটার। সি এম কিউব আমি সংক্ষেপে লিখে ফেলি, কত? ঘন সেন্টিমিটার না লিখে, যেহেতু আমরা সরাসরি লিখে ফেলি, এর কত একক? সি এম কিউব। শিক্ষার্থী, আমরা গুণফল করে কত পাবো? ক্যালকুলেট করে আমরা কত পাবো? 3000 সেন্টিমিটার ঘন সেন্টিমিটার। 1 2 3 সি এম কিউব। এটা হচ্ছে আমাদের গাণিতিক হিসাবে প্রাপ্ত। এখন আমরা দেখি যে 0.5 পরিমাণ কম হলে সে কত হতে পারতো, 0.5 পরিমাণ বেশি হলে তার কত হতে পারতো। মূলত এখন আমরা ত্রুটি হিসাব করতে আসবো। তাহলে বাক্সটি যদি ছোট হতো, বাক্সটি যদি সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন হতো, তাহলে কত হতে পারে? তাহলে সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন, সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন ভি ইকুয়াল টু, এক্ষেত্রে আমরা বলতে পারি কি সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তন, এটাকে আমরা যদি ভি প্রাইম ধরি, কত ধরা যাবে? ছোট আয়তন ইকুয়াল টু, আমাদের দৈর্ঘ্য প্রস্থ দেওয়া কত ছিল? এখন আমরা সম্ভাব্য সবচেয়ে ছোট আয়তনটা ধরতে পারি যে তার দৈর্ঘ্য থেকে কত পরিমাণ কম যাবে? 0.5 পরিমাণ, প্রস্থ থেকে 0.5 কম এবং উচ্চতা থেকেও 0.5 কম। তাহলে ইকুয়াল টু হচ্ছে 20 মাইনাস 0.5 ইনটু কত আছে? 15 মাইনাস 0.5 ইনটু কত আছে? 10 মাইনাস 0.5 সি এম কিউ। প্রিয় শিক্ষার্থী, আমরা ক্যালকুলেশন করলে এখানে পাবো 26 2686 2686.5
দশমিক করলে আমরা পাবো 1 2 5 1 2 5 C and U। তেমনি ভাবে আমরা দেখব আমাদের ত্রুটি পরিমাণ ছিল প্লাস মাইনাস অফ 0.5। আমরা দেখলাম যে কম হলে এটি কত হতে পারে। এবার আমরা দেখব যে সম্ভাব্য আয়তনটা বেশি হলে কত হতে পারে, বড় হলে কত হতে পারে। তখন আমরা লিখব সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন, সম্ভাব্য সবচেয়ে বড় আয়তন সমান। এক্ষেত্রে আমরা কি করবো, আমরা দৈর্ঘ্যের সাথে যোগ করে ফেলবো 0.5, প্রস্থের সাথে যোগ করবো 0.5, উচ্চতার সাথে যোগ করবো 0.5। তাহলে শিক্ষার্থীরা আমাদের দৈর্ঘ্য কত ছিল 20 প্লাস 0.5, প্রস্থ ছিল 15 প্লাস 0.5, উচ্চতা ছিল কত 10 প্লাস 0.5 সি এম কিউ। আমরা যদি ক্যালকুলেশন করে পাবো 3336 শিক্ষার্থী, তাহলে দেখো আমরা জানলাম যে আমাদের যখন চূড়ান্ত ত্রুটি নির্ণয় করব, চূড়ান্ত ত্রুটি হচ্ছে প্রকৃত মানের সাথে পরিমাপিত মানের তুলনা বা পরম মানের হিসাব। সেদিক থেকে আমরা ধরে নিলাম যে আমাদের সেন্টিমিটার স্কেলে ভুলের পরিমাণ হতে পারে 0.5 প্লাস মাইনাস, মানে প্লাস মাইনাস পরিমাণ 0.5 পরিমাণ বেশি হতে পারে, 0.5 পরিমাণ কম হতে পারে। তাই আমরা ছোট যদি হয়, যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটাই যদি 0.5 পরিমাণ কম হয়, সেক্ষেত্রে সবচেয়ে ছোট আয়তন হতে পারে 2686.125। আর যদি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব থেকে 0.5 পরিমাণ বেশিও হয়, সেক্ষেত্রে আমার হতে পারে 3336.375 সিএমকিউ। এখন আমার সবচেয়ে ছোট আর সবচেয়ে বড় এই দুটো থেকে যখন আমি বিয়োগ দিব, তখন আমি কি পাবো, আমি সর্বোচ্চ চূড়ান্ত ত্রুটিটা পাবো। কি বললাম, তোমার সর্বোচ্চ পরিমাপ যত হতে পারে সেটা থেকে তোমার সর্বনিম্ন পরিমাণ যতটি পেয়েছো সেটাকে যদি তখন বিয়োগ করবা, তখন তুমি পাবা যে তোমার সবচেয়ে কত পরিমাণ আয়তন হতে পারে, সর্বোচ্চ ত্রুটি কত হতে পারে। তাহলে আমরা লিখবো এখন যে চূড়ান্ত ত্রুটি নির্ণয়। চূড়ান্ত ত্রুটি নির্ণয় করতে পারলে আমরা আপেক্ষিক ত্রুটিতে যেতে পারবো। আমার চূড়ান্ত ত্রুটি কত, চূড়ান্ত ত্রুটির জন্য আমরা এখন আমার পরিমাণকৃত মাপ ছিল কত, গুণ করেছি, আমি এটা পেয়েছিলাম কত 3000, ঠিক না? তারপরে পেয়েছি কত এটা, প্লাস পেয়েছি কত এটা। এখন আমরা চূড়ান্ত ত্রুটি নির্ণয় করার জন্য কি করব, প্রথমে সর্বনিম্ন কি পরিমাণ ভুল হতে পারে সেটার জন্য 3000 থেকে সবচেয়ে ছোট আয়তনকে বিয়োগ করব। সর্বোচ্চ কি পরিমাণ হতে পারে সেটার জন্য আবার সর্বোচ্চ পরিমাণ থেকে কি করব, 3000কে বিয়োগ করব। একবার ছোটটা থেকে 3000 থেকে ছোট সংখ্যাটাকে বিয়োগ করব, আবার বড় সংখ্যাটা থেকে কি করব, 3000কে বিয়োগ করব। তাহলে এবার আমরা লিখি চূড়ান্ত ত্রুটি নির্ণয়। চূড়ান্ত ত্রুটি নির্ণয়। সেখানে এখানে প্রথমে ছিল 3000, মানে যখন সবচেয়ে ছোট হতে পারে, আয়তন সবচেয়ে ছোট হতে পারে, তখন সেটা হচ্ছে কত 2686.125 সিএমকিউ। এটা বিয়োগ ফর্মুলা আমরা পাবো, ক্যালকুলেটর আমরা যখন হিসাব করব আমরা পাবো 313.875, 313.875 সিএমকিউ। একইভাবে আমরা যখন আবার আমরা এখন কি করব, আমার সর্বোচ্চ যত আয়তন হতে পারে সেটা কত ছিল 3336। তাহলে এখন আমরা আবার সেম কি কাজ করব, আমরা বড় সংখ্যাটা থেকে বিয়োগ করব। সেম ভাবে চূড়ান্ত ত্রুটি নির্ণয়, এটা কত আসছে 3336 মাইনাস 375, সরি 0.375। তুমি কাকে বিয়োগ দিব, আমার সেই 3000 সংখ্যাটাকে বিয়োগ দিব। বুঝতে পারলে শিক্ষার্থীরা কত 3000 সিএমকিউ। আমার বিয়োগফল কত আসে, বিয়োগফল আসবে 336.375।
ক্ষেত্রে দেখো আমরা যখন 0.5 পরিমাণ কম নিয়ে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে 0.5 পরিমাণ কম নিয়ে ত্রুটি বের করেছি, সেক্ষেত্রে আমার ত্রুটির মান হচ্ছে 313.875। যখন 0.5 পরিমাণ বেশি নিয়ে আমি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা থেকে আইটেম বের করেছি, ত্রুটি বের করেছি, সেটা হচ্ছে 334.375। অবশ্যই আমরা সর্বোচ্চ ত্রুটির পরিমাণটাকে নিব, আমরা সর্বনিম্ন ত্রুটির পরিমাণকে নিব না। তাহলে আমরা দেখতে পাই আমার ত্রুটির পরিমাণ সবচেয়ে বেশি কোথায়, এখানে 376.375। আর আমি প্রথমেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম যে আমার আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর পরিমাপ করা মানের মধ্যে তুলনা। আমাদের আপেক্ষিক ত্রুটিটা কি ছিল? চূড়ান্ত ত্রুটি এবং পরিমাপকৃত মানের মধ্যে তুলনা ছিল। তাহলে এখন আমরা লিখব আপেক্ষিক ত্রুটি সমান, অর্থাৎ আমার চূড়ান্ত ত্রুটি কত? আমার চূড়ান্ত ত্রুটি হলো এটা, অর্থাৎ চূড়ান্ত ত্রুটি সমান কত হলো? 336.375 cmu। এরপরে কি আছে? আপেক্ষিক ত্রুটি। শিক্ষার্থীরা তোমরা জানো আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি আর পরিমাপকৃত মানের মধ্যে তুলনা। তাহলে সুতরাং আপেক্ষিক ত্রুটি সমান আমাদের পরিমাপকৃত মান কত ছিল? 3000। চূড়ান্ত ত্রুটি পেলাম কত? 334.375 বাই কত? 3000। বুঝা গেল? এখন এখান থেকে তোমরা ভাগ করলে অ্যান্সারটি পেয়ে যাবে ক্যালকুলেটরে। এরপর যদি আমি বলি যে শতকরা আপেক্ষিক ত্রুটি কত, যেহেতু এটা 2 সেন্টিমিটারের দুটো তুলনায় এখানে কোনো একক থাকবে না, তারপরে শতকরা আপেক্ষিক ত্রুটি কত হবে? শতকরা আপেক্ষিক ত্রুটি সমান 336.375 বাই 3000 কে আমরা কি দ্বারা গুণ করব? 1000 দিয়ে গুণ করব। এখানে আমি টোটাল কত পাবো? এখানে আমি ক্যালকুলেট করে পাবো 11.21 সেন্টিমিটার। এখানে আমরা সংখ্যাটা না লিখে লিখে দিলাম, ত্রুটি সমান আমরা জানি যে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। পরের দিন আমি সূত্রটি আবার লিখে দিলাম, ক্যালকুলেশনটা তোমরা বাসায় করতে পারবে। তাহলে আমার আপেক্ষিক ত্রুটি হচ্ছে চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ করা মান। তাহলে শতকরা আপেক্ষিক ত্রুটি হচ্ছে তুমি চূড়ান্ত ত্রুটি বা পরিমাপ করা মানকে যখন তুমি 100 দিয়ে গুণ করবা, সেখান থেকে তুমি কি পেয়ে যাবা? তুমি আপেক্ষিক ত্রুটির শতকরা পরিমাণে পেয়ে যাবা। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের সাথে যেটি আলোচনা করলাম সেটি ছিল আমাদের মেন বইয়ে সৃজনশীল 2-এর গ। এখন তোমরা যেটি করবে, তোমরা 2-এর ঘ নাম্বারটি অ্যান্সার করার চেষ্টা করবে বাসায়। তোমাদের এখানে বাকি যে প্রশ্নগুলো আছে, যে মাত্রা কি সেটা আমি ক্লাসে আলোচনা করেছি। ওজন ও ভর একই ধরনের রাশি নয়, কারণ একটা হচ্ছে স্কেলার রাশি, একটা হচ্ছে ভেক্টর রাশি। একটি ভর অন্য কোনো বস্তুর উপর নির্ভর করতে হয় না, মৌলিক রাশির একটি হচ্ছে ভর। আর তোমাদের স্কেলার ওজনের জন্য আমাকে অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভর করতে হয়, জি এর উপর নির্ভর করতে হয়, অন্য একটি রাশির উপর নির্ভর করতে হয়। তাই ওজন একটি ভেক্টর রাশি বা লব্ধ রাশি। তারপরে আসি কি, এখন তোমরা যে কাজটি করবে, তোমাদের বাড়ির কাজ থাকবে ত্রুটির উপরে তোমাদের 26 এবং 27 পৃষ্ঠায় দুটি প্রশ্ন আছে। কত পেজ? পেজ 26 এবং 27। অবশ্যই এই দুটি তোমরা রেডি করবে। তাহলে বাড়ির কাজ থাকবে পেজ 26 এবং 27-এর কাজগুলো বা প্রশ্নগুলো আমি লিখে দিচ্ছি। Page 26, 27 প্রশ্নের গাণিতিক প্রশ্নের সমাধান। গাণিতিক প্রশ্নের সমাধান। শিক্ষার্থীগুলো সমাধান করাই আছে, তোমরা একটু চেষ্টা করলে পারবে, বাড়ির কাজ করে ফেলবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।
ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। ম্যাম আসসালামু আলাইকুম। সালাম।